আমি শৈবাল মণ্ডল, মালদা প্রাইমারি 2009। আর আমার সাথে আজকে উপস্থিত হয়েছে আমাদেরই সাথী বরাবরের মতন যে থাকে শুভজিৎ রায়চৌধুরী, এবং সাথে আছে পার্থ দাস। আমরা আজকে মূলত এসেছি যে আমাদের 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট হয়েছেন মাননীয় বিচারক দীপঙ্কর দত্ত মহাশয়ের কাছ থেকে, সেটা খুব এই রায়টাকে আমরা অন্তত মালদা প্রাইমারি 2009 কোনোভাবে গ্রহণ করতে পারছি না। অন্যান্য শিক্ষক সংগঠন এই বিষয়ে এগিয়ে এসেছেন, তারা নিজের বক্তব্য সামনে রেখেছেন এবং তাদের চেষ্টাকে কুর্নিশ জানাচ্ছি যে ওনারা রাজ্যের এই ভরাডুবি শিক্ষক সমাজকে যে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, উজবুকি বা মুগলুকি টাইপের একটা রায়, যে রায়দানে বলা হচ্ছে যে যেটা রিক্রুটমেন্টে নিয়োগ হোক না কেন, যত সালে নিয়োগ হোক না কেন, তাদেরকে বর্তমানে টেট কোয়ালিফাইড করতে হবে, নয়তো ভলেন্টিয়ার সেলফ রিটায়ারমেন্ট নিয়ে নিতে হবে। এই জায়গাটায় সবার দাবির থেকে আমরা মনে করছি আমরা 2009 এতভাবে আমরা ভুক্তভোগী হয়েছি। তার কারণ আপনারা হয়তো অনেকে জানেন কি না, আমরা এই 2009 চাকরিটা পাওয়ার জন্য আমাদেরকে নিয়মের কাঠগড়ায় দাঁড় করিয়ে বর্তমান সরকার, বিগত সরকারের মানে বাম জামানার সরকারের পরীক্ষাটাকে বাতিল করে বর্তমান এই সরকারের আমলে আমাদের কিন্তু পরীক্ষাটা নেওয়া হয়েছিল। এবং শুধু পরীক্ষা নিয়েই ক্ষান্ত নয়, সেই পরীক্ষাটা হওয়ার পরে তৃণমূল সরকারের আমলে যখন আমরা ইন্টারভিউ দিলাম, সেই 15 সাল থেকে সেই চাকরিটা পাওয়ার জন্য বা প্যানেল প্রকাশের জন্য আমাদের 2021 মানে টানা 6 বছর আমাদেরকে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট লড়াই করতে হয়েছে, তারপর গিয়ে প্যানেল প্রকাশ হয়। এবার সেই প্যানেলেও আবার যখন 5% বেরোলো, তারপরেও বেশ কিছু অনৈতিক বিষয় আমরা খেয়াল করলাম। আমরা সাংগঠনিক যোদ্ধারা মনে করলাম যে আমরা যে বঞ্চিত হয়েছি এর পিছনে কিছু কারণ আছে, যে কারণগুলো আমি আর এইভাবে সোশ্যাল মিডিয়ায় তুলতে চাইছি না, যেহেতু এটা একটা কনসেন্ট রায় হয়ে গেছে। তো আমরা আবার 1 বছর পরে সবাই মিলিতভাবে এই লড়াইটা শুরু করি। অবশেষে 2024 সালের আমরা অর্ডার পাই 24শে এপ্রিল, কিন্তু সেখানেও না 26শে এপ্রিল, সেখানেও না শান্ত হয়ে থেকে আমাদেরকে এই লড়াই টেনে নিয়ে যেতে হয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট। সেখান থেকে আসার পর পুনরায় আমরা বিচারক আমাদের রাজশেখর মান্তা সাহেবের তৎপরতায় বা তত্ত্বাবধানে কন্টেম্প হিয়ারিংয়ের মাধ্যমে তার 2 দিনের মধ্যে আমাদের রিক্রুটমেন্ট করতে মালদা ডিপিএসসি বাধ্য হয়। তো এমত অবস্থায় আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমাদের 2009 মাধ্যমিক যোগ্যতায় তখন হয়েছে এবং একটা নির্দিষ্ট কারিকুলামের নিয়ম ছিল পরীক্ষার, সেটার ভিত্তিতে হয়েছে। এবং এই নোটিফিকেশনটা বিচারক যেটা সুপ্রিম কোর্টে মাননীয় দীপঙ্কর মহাশয় যেটা উল্লেখ করেছেন, সেই নোটিফিকেশনের মধ্যে আমাদের নোটিফিকেশনটা হতে গেল জয়নিং ডেটটা খুব বাজে পরিস্থিতি, বা আমাদের ঘটনাগুলো খুব বিভিন্ন খাপছাড়া এবং অনেক রকমভাবে জড়িয়ে আছে, যে কারণে অন্যান্য শিক্ষক সংগঠন যেটা রাজ্যের জন্য করছেন তাদেরকে অবশ্যই তাদের প্রতি শ্রদ্ধা এবং যতটুকু পারবো তাদের তো সাথে থাকবই, কিন্তু আমরা মনে করেছি এই জায়গাটায় আমাদের 2009-কে আলাদা করে তুলে ধরা প্রয়োজন আছে। কারণ আমাদের এই ঘটনাগুলো জেনার রায়ে আজকে গোটা রাজ্য বা দেশব্যাপী জুড়ে এত বড় হাহাকার ত্রাহি রব শুরু হয়েছে শিক্ষকদের মধ্যে, সেই মাননীয় বিচারক দীপঙ্কর দত্ত মহাশয় কিন্তু নিজেই আমাদের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আমাদের এই 2009-এর হিয়ারিং শুনেছেন, এবং উনি আমাদের জন্য একটা মাস্ট বি ব্যবস্থা করে দিয়েছিলেন যে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে 2টো থেকে হিয়ারিংটা ফিক্সড করে দিয়েছিলেন। এবং দীর্ঘ টানা 2 মাস ওনার কাছে হিয়ারিং হয়েছিল, হওয়ার পরে উনি সিএবি রায়ের মাধ্যমে কিন্তু এই রায়টার ক্ষেত্রে ওনার একটা মতামত নির্দেশ দিয়েছিলেন। আমরা এটাকেই পজিটিভ গ্রাউন্ড ধরে এবং এই আশাবাদিতায় আমরা আবার পুনরায় এসেছি আমাদের কোর্ট নেতৃত্ব দেওয়া আমাদের আইনজীবী এবং পথ প্রদর্শক আমাদের শ্রদ্ধেয় আলমগীরদার কাছে। দাদার সাথে আলোচনা হয়েছে এবং এই ব্যাপারে আমরা চাইছি দাদার আবার একবার সহযোগিতা, যে আমরা যে এত বছরের বঞ্চিতর পর সদ্য 6 মাস হয়েছে আমরা চাকরিটা পেয়েছি, আমরা একটা আইনি প্রোটেকশন নিতে চাইছি, যেটাকে আমরা ক্লারিফিকেশন হিসাবে দেখে নিচ্ছি। কারণ এরই মধ্যে আমাদেরকে যদি টেটের ব্যবস্থাটা করেও দেয় রাজ্য সরকার, এগ্রিও হয়ে যায়, খুব দুঃখজনক বিষয় হবে যে আমাদের 2009 সবাই কিন্তু এই টেটে বসার মতন যোগ্যতা নেই। মানে টেটে বসার জন্য যে ক্রাইটেরিয়াটা দরকার, যে 2 বছরের ডিএলএড কোর্স করতে হবে, সেটাও কিন্তু কারোর মধ্যে নেই। সেটাও খুব শীঘ্রই আমরা এই রিসেন্ট 1 মাস হলো যেটা আমরা রায় বের করেছি যে 2 বছরের ডিএলএড কোর্স করার অনুমতিটা কোর্ট দিয়েছে। সেখানে মালদা জেলা ডিপিএসসিরও কোনো তদারকি ছিল না, সেটার জন্যও আমাদের কোর্টের দ্বারস্থ হয়েছে। তেমন অবস্থায় আমরা মনে করেছি যে আমরা আবেদন প্রার্থনা পথে নেমে সংগ্রাম যারা করছেন তাদেরকে তো স্যালুট, তারা করুক, তারা প্রতিষ্ঠিত সংগঠন আছেন এবং আমাদের তুলনায় অনেক অভিজ্ঞ তারা রয়েছেন, তাদের
চলার গতি প্রকৃতি অবশ্যই সেটাকে খেয়ালে রাখবো এবং ওনারা করবেন, কিন্তু আমাদের কোথাও মনে হয়েছে 2009 আলাদা করে এই বিষয়টা তুলে ধরা দরকার। এই জন্যই আমরা আজকে আমাদের আইনজীবী আলী হাসান আলমগীরদার কাছে এসেছি। বাকিটা আমি চাইছি যে ওনার মুখ থেকে আপনারা শুনুন। আমরা 2009-এর যে রিক্রুটমেন্ট, যেটা এখনই শৈবাল বলল যে দীর্ঘ ইতিহাস, কারণ আমরা রিক্রুটমেন্টের নোটিফিকেশন থেকে শুরু করে যদি অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত সময়টাকে কাউন্ট করি 16 বছরের বেশি সময় এর মধ্যে অতিক্রান্ত হয়ে গেছে। এই 16 বছরের মধ্যে বিভিন্ন ফোরামে মামলা হয়েছে, মানে হাইকোর্টের যাবতীয় যা বেঞ্চ সব বেঞ্চে আমাদের মামলা ঘুরেছে। আলটিমেটলি সুপ্রিম কোর্টের নির্দেশে এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টের নির্দেশ যখন এই অর্ডারটাকে বৈধতা দিল, আমাদের যেটা রিক্রুটমেন্টের অর্ডার, তার প্রেক্ষিতে হাইকোর্ট কন্টেম্পট অ্যাপ্লিকেশনগুলোকে ডিসপোজ অফ করে এবং আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিতে, যেমনটা শৈবাল বলল, ডিপিএসসি এবং কমিশনার অফ স্কুল এডুকেশন বাধ্য হয়। আমরা সবে 2025 সালের মার্চ মাস থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, জয়েনিং করেছি এবং আমরা এখন সার্ভিসে আছি। এর মধ্যে আমাদের যেগুলো টিচার হিসাবে যা ন্যূনতম কোয়ালিফিকেশনের যে সমস্ত আজকের দিনে যে সমস্ত মাপকাঠি আছে সেগুলো আমরা অর্জন করার জন্য তারপর কোর্টের দ্বারস্থ হয়েছি এবং কোর্ট আমাদেরকে সেই রকম ফেভারেবল অর্ডারও দিয়েছে। আমরা সেই সমস্ত যোগ্যতা এখন বর্তমান অর্জন করছি। এর মধ্যে এখন আবার নতুন করে যদি টেট কোয়ালিফিকেশনের জন্য আমাদেরকে বসতে হয়, তাতে আমাদের সমস্যা হচ্ছে, আমাদের দুটো কথা এক্ষেত্রে বলার। এক হচ্ছে যে আমরা প্রথম কথা দুবার রিটেন টেস্টে বসেছি, ইন্টারভিউয়ে পার্টিসিপেট করেছি। আমাদের বক্তব্য হচ্ছে সেই সময়কার রাইট টু এডুকেশন অ্যাক্টটাকে একটা মাপকাঠি হিসাবে সুপ্রিম কোর্টের বক্তব্য যে তোমাকে এই অ্যাক্টের মাপকাঠি অনুযায়ী তোমাকে তোমার শিক্ষক হিসেবে যোগ্যতার জন্য যা 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 বেঞ্চমার্ক সেট করা আছে সেগুলো তোমাকে অতিক্রম করতে হবে। আমি বলতে চাইছি যে আমার রিক্রুটমেন্টটা তো রাইট টু এডুকেশন অ্যাক্ট আসার অনেক আগেকার কথা, কারণ এর ইমপ্লিমেন্টেশনটা হলো 2010-এর এপ্রিলের পর থেকে, আমার নোটিফিকেশন নয়। তাহলে সেই সময়কার নোটিফিকেশন অনুযায়ী সেই সময়কার যা এক্সিস্টিং নর্মস ছিল তাই অনুযায়ী তো আমি আমার শর্ত পূরণ করেছি। আমি ফর্ম ফিল আপ করেছি, রিটেন কোয়ালিফাই করেছি, একবার না দুবার কোয়ালিফাই করেছি, তারপরে ইন্টারভিউ দিয়েছি এবং তারপরে প্যানেলে এসেছি আমি। আজকের দিনে দাঁড়িয়ে তাহলে কি ব্যাপারটা শুধুমাত্র এরকম দাঁড়াচ্ছে নাকি যে আমি টেটটা কোয়ালিফাই না করতে পারলে আমি শিক্ষক হিসেবে খুব খারাপ হয়ে যাচ্ছি? আমি টেটটাও যদি কোয়ালিফাই করতে পারি তাহলে আমার সার্ভিস বুকে যাই থাকুক না কেন আমি শিক্ষক হিসেবে খুব সাকসেসফুল হয়ে যাচ্ছি, এরকম তো নয় ব্যাপারটা। সুপ্রিম কোর্ট নিশ্চয়ই এই অর্ডার দেওয়ার সময় এরকম মাথায় মাপকাঠি রাখিনি যে আমি শিক্ষকদের জন্য এমন একটা পদ্ধতি নির্ধারণ করছি যে পদ্ধতিতে যদি তারা উত্তীর্ণ হতে না পারে তাহলে তারা শিক্ষক হিসেবে খারাপ, এরকম তো নয়। আমার সার্ভিস অ্যাসেসমেন্টটা আমার সার্ভিস অনুযায়ী হোক, কিন্তু যে জিনিসটা আমার সময়কার আমি যে রিক্রুটমেন্টে পার্টিসিপেট করেছি সেই সময় ছিলই না, যে নিয়মটা, সেই নিয়মটাকে কেন রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়া হচ্ছে, এইটাই আমরা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরে আবেদন করতে চাইছি যে আমার সময় যেটা ছিল না সেইটা আমার ক্ষেত্রে যেন প্রযোজ্য না হয়। কারণ হচ্ছে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমরা এমনটাও নয় যে আমরা বলছি যে আমরা ভীত সন্ত্রস্ত, কারণ 2009-এর রিক্রুটমেন্টে যারা ক্যান্ডিডেট তারা লড়াইয়ের জন্য অভ্যস্ত। তাদের এই আপনারা যেটা বললো এক্ষুনি শৈবাল যে কতখানা ধাপ পেরোতে পরে তারা এই সার্ভিসটার জন্য আজকে নিজেদেরকে যোগ্য প্রমাণ করেছে এবং চাকরিটা আলটিমেটলি পেয়েছে। এখানে যদি আবার বিচার ব্যবস্থা যদি নতুন করে আবার পরীক্ষার মধ্যে ঠেলে দেয় তাহলে একটা ক্যান্ডিডেটকে কতবার করে তার পরীক্ষা দিতে হবে যে আমি শিক্ষক হিসেবে যোগ্য। এটা সব থেকে দুর্ভাগ্যজনক। আর একটা জিনিস যে এখানে তুলে ধরার দরকার আছে সেটা হচ্ছে যে টিচার এলিজিবিলিটি টেস্টের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে এনসিটির একটা বিশেষ ছাড়ের ব্যবস্থা ছিল একটা নির্দিষ্ট সময়সীমা, কারণ রাইট টু এডুকেশন অ্যাক্ট ইমপ্লিমেন্ট হওয়ার পর গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু টেটের বাধ্যবাধকতা চলে এসেছিল, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনাদের খেয়াল থাকবে এটা যে আনট্রেন্ডদেরকেও 14 রিক্রুটমেন্টে কিন্তু ওরা পার্টিসিপেট করার সুযোগ দিয়েছে, এই বিশেষ ছাড়টা নিয়ে এসছে। এবং আমাদের রিক্রুটমেন্টটা তারও আগেকার, আমাদের নোটিফিকেশন থেকে শুরু করে আমাদের রিটেন পরীক্ষা প্রত্যেকটা তার আগেকার। তাহলে সবাই যখন সেই ছাড়ের সুবিধা পাচ্ছে, আমাদের ক্ষেত্রে মানে আমরা বিশেষ করে তুলে ধরতে চাইছি যে আমাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট আমাদের রিভিউটাকে বাকি প্যারামিটার যা কার কি আছে সেটা ব্যতি রেখে আমাদের একটা নিজের প্যারামিটারে আমাদের ঘটনাক্রম এবং আমাদের ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্ট্যান্সের উপর সুপ্রিম কোর্ট বিচার করুক, আমাদের ওপেন কোর্ট হিয়ারিং দেখ, আমরা আমাদের ঘটনাক্রম, কারণ আমরা সুপ্রিম কোর্টকে এটাও দেখাতে চাইছি যে আমরা কিন্তু চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশেই করছি, আমরা চাকরিটা সুপ্রিম কোর্টের নির্দেশেই পেয়েছি এবং সুপ্রিম কোর্ট আমাদের যোগ্যতা সম্পর্কে সমস্ত ব্যাপারে নিশ্চিত হয়েই আমাদের চাকরির অর্ডার দিয়েছে। সুতরাং আমরা এই রিভিউটার ব্যাপারে আশাবাদী, আমরা আশা করছি আমরা ওপেন কোর্ট হিয়ারিং পাবো এবং আমরা ওখান থেকে সুপ্রিম কোর্ট থেকে আমাদের টেটে না বসার ব্যাপারে পজিটিভ অর্ডার পাবো। এবং খুব শিগগিরই মধ্যে গতকালকে একটা এরকম মামলা ছিল, অন্য এরকম মামলা নয়, রিভিউ নয় অবশ্যই, অন্য একটা রাজ্যের নিরিখে ত্রিপুরার একটা
মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে রিভিউয়ের প্রসঙ্গ ওই বেঞ্চে উঠেছিল। সেখান থেকে সুপ্রিম কোর্টের আমরা হিয়ারিং শুনে যেটা আমার মনে হয়েছে, আমাদের তাতে মনে হয়েছে যে আমাদের এই রিভিউ আমাদের সফল হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো বাকিটা পরবর্তীকালে যেরকমটা হবে আমরা সেরকম করে আমরা লড়াইয়ের বরাবরই লড়ে আমাদেরকে এই জায়গায় আসতে হয়েছে। আগামীতেও আমরা লড়াই করব, আমরা বিনা লড়াইয়ে কিছু ছাড়বো না। আর আমরা ওই জন্য বাকিদের সাথে যেতে চাইছি না, যে কারণে আমাদের ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্ট্যান্সেস একবারেই আলাদা। আগেকার যা এই 9-এর আগে যা রিক্রুটমেন্ট যেগুলো যা হয়েছিল, কোনো ক্ষেত্রেই কাউকে 16 বছর অপেক্ষা করতে হয়নি। আমরা একটা এমন পিরিয়ডে রিক্রুটমেন্ট পেয়েছি যখন গভর্নমেন্টটা চেঞ্জ হচ্ছে, পলিটিক্যাল একটা এনভায়রনমেন্ট পশ্চিমবঙ্গে পাল্টে যাচ্ছে, তার প্রভাব আমাদের উপর পড়েছে। আমরা সেই রাজনৈতিক লড়াই, তারপরে কোর্টের লড়াই, সব লড়াই করে আমরা যখন আজকে একটা চাকরিটা পেলাম, তখন নতুন করে আবার একটা লড়াই আমাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। সেইটা এবং স্যাক্রিফাইস, হ্যাঁ, এবং 15 দিনের বেতন, সিনিয়রিটি, সমস্ত কিছু একদমই তাই। কারণ আমাদেরকে মামলার সময় এখানে কোর্ট আমাদেরকে লিখে নিয়েছিল, এরকম জজ সাহেব লিখে দিয়েছিলেন যে আমরা কোনো ন্যাশনাল বেনিফিট পাবো না। তো তাহলে আমরা তো 16 বছর আমাদের ভুলে ভুক্তভোগী নয়, আমরা সরকারের ভুলে আমরা সাফার করছি। তা এতদিন সাফার করলাম, আবার নতুন করে আমাদেরকে যোগ্যতার প্রমাণ দিতে হবে, এটা তো দ্বিচারিতা। সেইটাই আমরা সুপ্রিম কোর্টের কাছে, মহামান্য সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরতে চাই।